আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। পানি বন্টন নিয়ে বাংলাদেশের নতুন প্রস্তাব, যা বলল ভারত। এরপর জানিয়ে দেব যেসব এলাকায় আঘাত আনতে পারে ঘূর্ণিঝড় আসনা। এদিকে ভিসা সংকট নিয়ে যে ব্যাখ্যা দিল ভারত। এরপর জানিয়ে দেব শীর্ষ 30 ঋণ খেলাপি রাঘব বোয়ালের নাম নেই তালিকায়। সর্বশেষ জানিয়ে দিব বুকে বুলেট নিয়ে 39 দিন পর হার মানলেন সোহান, পরিবারের স্বপ্নভঙ্গ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের বাংলা নিউজে। পানি বন্টন নিয়ে বাংলাদেশের নতুন প্রস্তাব, যা বলল ভারত। বাংলাদেশের পূর্বাঞ্চলের 11 জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এই বন্যার পেছনে অনেকেই ভারতকে দায়ী করেছেন, তবে দেশটির দাবি বাংলাদেশে বন্যার কারণ ভারী বৃষ্টি, এতে তাদের কোনো হাত নেই। একই সঙ্গে বন্যা ঠেকাতে বাংলাদেশের নতুন প্রস্তাব বিবেচনার কথাও জানিয়েছে ভারত। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এই ইঙ্গিত দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এর আগে গত 22 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। সেই সময় বন্যা পরিস্থিতি সামাল দেওয়া ও পানি বন্টন নিয়ে কিছু প্রস্তাব দেন ডক্টর ইউনূস। সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যে ধরনের বোঝাপড়া ও মেকানিজম রয়েছে, সেই ধাঁচে অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনা ও বন্যার পরিস্থিতি সামাল দিতে উদ্যোগী হওয়ার প্রস্তাব দেন তিনি। এ বিষয়ে শুক্রবার প্রশ্ন করা হলে রণধীর জানান, দুই দেশের মধ্যে 54টি অভিন্ন নদী রয়েছে। তাদের পানি সম্পদ ব্যবহার, বন্যা নিয়ন্ত্রণ ইত্যাদি নিয়ে দুই দেশের মধ্যে বহুদিন ধরেই স্বীকৃত কিছু মেকানিজম রয়েছে, প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আছে। এ অনুযায়ী ভাটির দেশ হিসেবে বাংলাদেশকে ভারত নিয়মিতভাবে ঠিক সময়ে সব তথ্য সরবরাহ করে। তিনি আরো বলেন, নতুন কোনো মেকানিজম বা ব্যবস্থার প্রস্তাব প্রচালিত ব্যবস্থার উন্নতি ঘটালে ও মানুষের দুর্দশা কমাতে পারলে তা নিয়ে দুই দেশ আলোচনা করতেই পারে, বিবেচিত হতেই পারে। এদিকে এবার বাংলাদেশে যে বন্যার দেখা দিয়েছে সেটা মনুষ্য সৃষ্টি ও ইচ্ছাকৃত বলে অনেকেই প্রচার রয়েছে। এ বিষয়ে ভারতীয় মুখপাত্র জানান, ত্রিপুরা এবং বাংলাদেশের পূর্বাঞ্চলে অভাবিত বন্যার পর ভারত দুটি বিবৃতি দিয়েছে। তাতে বন্যার কারণ কি তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। বলা হয়েছে, বন্যার কারণ প্রবল বৃষ্টি, ভারত ইচ্ছা করে বাংলাদেশকে বানভাসী করেনি। যেসব এলাকায় আঘাত আনতে পারে ঘূর্ণিঝড় আসনা। আরব সাগর সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় আসনায় পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়টি পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এটি ভারত ও পাকিস্তানে আঘাত আনতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার এ তথ্য জানিয়েছে ভারত ও পাকিস্তানের আবহাওয়া বিভাগ, খবর রয়টার্সের। এতে বলা হয়েছে, আসনা ঘূর্ণিঝড়টি বর্তমানে ভারতের গুজরাটের ভুজ অঞ্চল থেকে 190 কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিমে এবং করাচি থেকে 200 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছে। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আসনা। এদিকে ভারতের আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে, এই ঘূর্ণিঝড় আসনা আঘাত আনতে পারে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের পাশাপাশি পাকিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধের উপকূলে। এরপর এটি উত্তর পূর্ব আরব সাগরের উপর দিয়ে ওমানের দিকে অগ্রসর হতে পারে। জানা গেছে, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এরই মধ্যে গুজরাটে বৃষ্টিপাত শুরু হয়েছে। পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। ওই এলাকার পরিস্থিতির আরো অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। জেলা কর্তৃপক্ষ ঘূর্ণিঝড়ের কারণে স্থানীয় বাসিন্দাদের বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে। ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ষা মৌসুমে এই অঞ্চলে ঘূর্ণিঝড় বিরল। সাধারণত জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমে বায়ুর শক্তিশালী প্রতিরোধের জন্য নিম্নচাপগুলো ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে না। পাকিস্তান আবহাওয়া বিভাগের মহাপরিচালক মেহের সাহেবজাদা খান এক সংবাদ সম্মেলনে বলেছেন, ঘূর্ণিঝড় আসনা করাচি গোয়াদার উপকূলে আঘাত আনতে পারে, যার ফলে পশ্চিম উপকূলীয় অঞ্চলে আঘাত আনার পর ভারী বৃষ্টিপাত হতে পারে। পিএমডির পূর্বাভাসে বলা হয়েছে, সিন্ধের প্রাদেশিক সরকারকে ঝড় মোকাবেলার প্রস্তুতি নিতে বলেছে। সিন্ধের বিভিন্ন জেলায় ব্যাপক বর্ষণ হচ্ছে বলেও জানা গেছে। বর্ষণের কারণে ঝড় আসার আগেই সিন্ধুর কয়েকটি স্থানে আকস্মিক বন্যা দেখা দিতে পারে বলেও আশঙ্কা করছে তারা। প্রসঙ্গত, 1891 থেকে 2023 সালের মধ্যে আরব সাগরে মোট 3টি ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল। তবে আগস্ট মাসে আরব সাগরে ঘূর্ণিঝড় একটি বিরল ঘটনা।
ভিসা সংকট নিয়ে যে ব্যাখ্যা দিল ভারত। ভিসা না পেয়ে রাজধানী ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারে গত ২৬শে আগস্ট বিক্ষোভ করেন অসংখ্য ভিসা প্রত্যাশী। ওই দিন স্লোগানে তারা বলতে থাকেন, এক দফা এক দাবি, ভিসা চাই ভিসা চাই। ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান, ভিসা দে নইলে টাকা ফেরত দে। এই ঘটনার ৪ দিন পর অবশেষে উদ্ভূত সংকট নিয়ে মুখ খুলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল জানিয়েছেন, আপাতত বাংলাদেশিদের শুধুমাত্র চিকিৎসা এবং জরুরি প্রয়োজনীয় ভিসা দেওয়া হচ্ছে, তবে এ কার্যক্রম চলছে সীমিত পরিসরে। যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে তখন পূর্ণমাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে। তিনি বলেন, আমরা সীমিত পরিসরে চিকিৎসা ও জরুরি প্রয়োজনীয় ভিসা প্রদান করছি। যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে, আইন ও শাসন ফিরে আসবে, তখন আমরা ভিসা নিয়ে পরিপূর্ণ কাজ শুরু করব। এছাড়া ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকা এবং বাংলাদেশ সরকারের কাছে তাকে ফেরত চাওয়ার ব্যাপারেও কথা বলেছেন রণধীর জসওয়াল। তিনি জানিয়েছেন, হাসিনা খুবই স্বল্প সময়ের নোটিশে ভারতে এসেছিলেন, এর বাইরে তাদের কাছে আর কোনো খবর নেই। এসব বিষয় ছাড়াও বাংলাদেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলছেন তিনি। ভারতীয় কূটনীতিক দাবি করেন, বাংলাদেশের ভয়াবহ বন্যার জন্য ভারতকে দোষারোপ করে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এ যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তা সঠিক নয়। তিনি বলেন, বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে সিএনএন-এর প্রতিবেদন আমরা দেখেছি, এটি বিভ্রান্তিকর এবং বাস্তবে সত্য নয়। বন্যা পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যা বিবৃতি দিয়েছিল সেটির বক্তব্য এই প্রতিবেদনে উপেক্ষা করা হয়েছে। এছাড়া যৌথ পানি ব্যবস্থাপনায় বিদ্যমান যৌথ প্রক্রিয়ার মাধ্যমে আমরা যে বাংলাদেশের সঙ্গে নিয়মিত এবং সময়মতো তথ্য আদান প্রদান করি সেটিও প্রতিবেদনে বলা হয়নি। শীর্ষ ৩০ ঋণ খেলাফি রাঘব বোয়ালের নাম নেই তালিকায়। শিল্প জগতে রবি ফুড প্রোডাক্টস লিমিটেড খুব পরিচিত না হলেও ঋণের নামে ব্যাংক থেকে বের করে নিয়েছে ৭,২০৫ কোটি টাকা। একইভাবে ১৩৫২ কোটি টাকা নিয়েছে কেয়া কসমেটিক্স লিমিটেড, ১২৫১ কোটি টাকা নিয়েছে মাহিন এন্টারপ্রাইজ। এছাড়া ১,০০০ কোটি টাকার উপরে নামে বেনামে এবং অস্তিত্বহীন প্রতিষ্ঠান দেখিয়ে ব্যাংকের টাকা হাতিয়ে নিয়েছে এমন আরো ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকায় আছে এফএমসি, ডকইয়ার্ড, গ্যালাক্সি সোয়েটার অ্যান্ড ইয়ার্ন ডাইং, রিমিক্স ফুটওয়ার, মেরিন, ভেজিটেবল অয়েল ইত্যাদি। প্রতিটি কোম্পানি এখন ঋণ খেলাফি। এসব ছাড়াও ব্যাংক খাতে শীর্ষ ৩০ ঋণ খেলাফির তালিকায় আছেন আরো অনেকেই। এ তালিকায় ২৪শে জুন সংসদ অধিবেশনে উত্থাপনের কথা ছিল, কিন্তু রহস্যজনক কারণে তা আলোর মুখ দেখেনি। এ তালিকা এখন যুগান্তরের হাতে। কারা আছে এ তালিকায়, কত টাকা ও কিভাবে হাতিয়ে নিয়েছে এবং শেষ পর্যন্ত লুটের অর্থের গন্তব্যস্থল কোথায় তা যুগান্তরের অনুসন্ধানে বেরিয়ে এসেছে। আজ প্রথম পর্বে তালিকা প্রকাশ করা হলেও কাল থাকছে ঋণের অর্থ কারা এবং কিভাবে কোথায় নিয়ে গেছেন। বুকে বুলেট নিয়ে ৩৯ দিন পর হার মানলেন সোহান, পরিবারের স্বপ্নভঙ্গ। অল্প বয়সেই সংসারের হাল ধরেছিলেন সোহান শাহ। মা বাবা, স্ত্রী ও স্কুল ছাত্র, ছোট ভাইয়ের সব খরচের যোগান আসতো একজনের বেতন থেকেই। পরিবারের সবার ভরসার সোহান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে গিয়ে গুলিবিদ্ধ হন। বুকে বুলেট নিয়ে ৩৯ দিন লড়াই করে হার মেনেছেন তিনি। এখন পরিবারের সদস্যরা পড়েছেন অকুল পাথারে। সোহান শাহের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলা সদরে আলতাফ হোসেন মহিলা কলেজ রোড এলাকায়। অর্থ সাশ্রয়ের জন্য স্ত্রীকে বাড়িতে মা বাবার কাছে রেখে ঢাকায় মেসে থেকে চাকরি করেছিলেন। গ্রামের বাড়িতে নতুন ঘর নির্মাণ করা হচ্ছিল, যেখানে স্ত্রী শম্পা বেগমের সঙ্গে সুখের সংসার পাততে চেয়েছিলেন সোহান শাহ। তবে তাদের সেই স্বপ্ন অপূরণ থেকে গেল। গত ১৯ জুলাই ঢাকার রামপুরা এলাকায় গুলিবিদ্ধ হন সোহান। এর ৩৯ দিন পর ২৭শে আগস্ট ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সোহানের মরদেহ ময়নাতদন্ত শেষে ওই দিন বিকেলে শ্রীপুর গ্রামের বাড়িতে দাফন করা হয়।